চন্দ্রনাথের 5টি গুলি লাগে এবং ইতিমধ্যেই আমরা জানি যে রাতে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, মৃত ঘোষণা করা হয়। বারাসত মেডিকেলে নিহত চন্দ্রনাথের ময়না তদন্ত এবং সে বিষয়ে কি আপডেট পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত। জিয়াউল রয়েছে আমার সঙ্গে, জিয়াউলের কাছ থেকে জানবো। তবে তার আগে আরো একবার জানাই আপনাদের, ময়না তদন্তের জন্য ইতিমধ্যেই 3 সদস্যের টিম গঠন করা হয়েছে। বারাসত মেডিকেলেই হবে ময়না তদন্ত নিহত চন্দ্রনাথ রথের। এই যে 12 থেকে 16 রাউন্ড গুলি চালানো হয়, এর মধ্যে 5টি গুলি লাগে চন্দ্রনাথের। আর একটু ডিটেইল জানার চেষ্টা করি এই ময়না তদন্ত সম্পর্কে, পোস্টমর্টম নিয়ে কি আপডেট পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত জিয়াউল? এখনো পর্যন্ত অর্থাৎ 3 সদস্যের অর্থাৎ এই যে মেডিকেল টিম, সেই টিম কিন্তু এই অর্থাৎ এই ময়নাতদন্ত করবেন। ইতিমধ্যে কিন্তু 10টা অর্থাৎ 9:55 নাগাদ কিন্তু মেডিকেল টিম অর্থাৎ এবং অর্থাৎ এই মৃত সেখানে কিন্তু ঢোকানো হয়েছে। ফলে 10:30টার সময় কিন্তু শুরু হবে ময়নাতদন্ত এখনো পর্যন্ত জানা যাচ্ছে। ফলে এই মুহূর্তে কিন্তু অর্থাৎ এই অর্থাৎ তার ভাই অর্থাৎ তিনি কিন্তু একেবারে মেদিনীপুর থেকে এসেছেন, এই মুহূর্তে তিনিও কিন্তু মর্গে গেছেন। কিন্তু যেভাবে অর্থাৎ হাড়হিম হত্যাকাণ্ড এবং যেভাবে খুব কাছ থেকে গুলি করা হয়েছে, এখনো পর্যন্ত যেটা হাসপাতাল সূত্রে খবর যে 6টি বুলেট তার শরীরে লাগে। একটি হচ্ছে আইপনে গেঁথে যায় এবং বাকি 5টি শরীরের অংশ অর্থাৎ একটি মাথা, ঘাড় এবং বুকে একাধিক জায়গায় কিন্তু লাগে। মোট 6টি বুলেট কিন্তু তার শরীরে লাগে। তারপরেই কিন্তু সেই আহতরা সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু একাধিক সিসিটিভিতে নজর রাখা হয়েছে এখনো পর্যন্ত। সিসিটিভি ফুটেজ, একাধিক যে সিসিটিভি ফুটেজ যে রাস্তা রয়েছে, সেই রাস্তা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, কি কারণে এই খুন করা হয়েছে। ফলে এত কাছ থেকে একেবারে শুভেন্দুর যে আত্মসহায়ক তাকে খুন করা হয়েছে। ফলে তার মৃতদেহ এখানে বারাসত মর্গে রাখা হয়েছিল। এই মুহূর্তে কিন্তু বারাসত মর্গ থেকে অর্থাৎ যে ফ্রিজাবে রাখা হয়েছিল সেখান থেকে কিন্তু যে বারাসত মর্গ অর্থাৎ যেখানে পোস্টমর্টম হবে অর্থাৎ ময়নাতদন্ত হবে, সেই মর্গে তুমি দেখতেই পাচ্ছ একেবারে পুলিশি নিরাপত্তা অর্থাৎ একেবারে বাহিনী রয়েছেন এবং রাজ্য পুলিশ রয়েছেন। ফলে সেখানেই কিছু আগেই কিন্তু সে মৃতদেহ সেখানে ঢোকানো হয়েছে। ফলে এখনো পর্যন্ত প্রায় 20 মিনিট অতিক্রান্ত। ফলে ভিতরে ময়নাতদন্তের কাজ চলছে ইতিমধ্যেই। অর্থাৎ তার ভাইও কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে এসেছেন। ফলে যেভাবে অর্থাৎ এই খুন করা হয়েছে এবং নৃশংস হত্যা করা হয়েছে বলা হচ্ছে। ফলে খুব কাছ থেকেই পরপর তাকে লক্ষ্য করে গুলি করা হয় এবং তার মৃত্যু নিশ্চিত করার পরেই কিন্তু তারা বাইক নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, এমনটা কিন্তু জানা যাচ্ছে। কিন্তু যেভাবে যেভাবে এই খুনের ঘটনা সামনে আসছে এখনো পর্যন্ত, তাতে একটা বিষয় স্পষ্ট যে খুব পরিকল্পনা করে খুন করা হয়েছে। তার কারণ এই যে গাড়ি আটকানো হলো, তারপর সেখানে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হলো, তারপর বাইক নিয়ে বেরিয়ে যাওয়া হলো। কিন্তু কিভাবে জানা গেল যে এই সময়ে আসবেন চন্দ্রনাথ, কোথা থেকে আসবেন, কিভাবে আসবেন, কোন সময় আসবেন? এই প্রশ্নগুলো তো ইতিমধ্যেই দানা বাঁধতে শুরু করেছে। অমিত রয়েছে আমার সঙ্গে, অমিতের কাছ থেকে জানবো। অমিত, শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন একেবারে পরিকল্পনা মাফিক খুন এবং যা দেখা যাচ্ছে খালি চোখে তাতে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু এই যে কখন আসবেন, কখন যাবেন, কোন রাস্তা দিয়ে আসবেন, কখন বাড়ি ঢুকবেন, এর জন্য তো একেবারে রেকি করা প্রয়োজন। একেবারে দেখো, খুনটি যে পরিকল্পনা মাফিক হয়েছে তার কয়েকটা বিষয় ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকদের বিষয়টি কিন্তু ইতিমধ্যে ভাবাচ্ছে। সেক্ষেত্রে প্রথম যে বিষয়টি ভাবাচ্ছে সেটি হচ্ছে যে গাড়িটি ব্যবহার করা হয়েছে সেই গাড়িটি এই এলাকাতে কখন থেকে ছিল। সেক্ষেত্রে 3:57 বিকেল 3:57 এই দোহারিয়া থেকে 2 থেকে 2.5 কিলোমিটার দূরে দোলতলা কাছে যে সাহারা ব্রিজ রয়েছে সেখানে প্রথম 4 চাকা গাড়িটিকে দেখা যায় বিকেল 3:57 এবং ঘটনা ঘটছে রাত্রি 10:30টার সময়। অর্থাৎ মাঝে যে প্রায় 6 ঘন্টা যে সময় পাওয়া যাচ্ছে, এই 6 ঘন্টা তাহলে আততায়ীরা কি অপেক্ষা করছিলেন? এটা তদন্তকারী আধিকারিকদের ভাবাচ্ছেন। আততায়ীরা সুনিশ্চিত ছিলেন বা তারা জানতেন যে রাত্রে এই সময়টা অর্থাৎ 10টা 10:30টার সময় হয়তো চন্দ্রনাথ এই রাস্তা ধরেই তিনি ফিরে যান তার বাড়িতে। স্বাভাবিকভাবেই তাহলে এই এলাকাতেই তারা অপেক্ষা করছিলেন, এটা তদন্তকারী আধিকারিকদের ভাবাচ্ছে। অন্যদিকে এসকেপ রুট বলতে ঘটনাস্থল, আমি আরো একবার ক্যামেরা পার্সনকে বলবো, এই সেই ঘটনাস্থল যে ঘটনাস্থল থেকে দুদিক দিয়ে কিন্তু পালিয়ে যাওয়া যেতে পারে ঘটনা ঘটানোর পর। একটি ঘটনা যেখানে ঘটেছে সেখান থেকে ব্যাক সাইড অর্থাৎ পেছন দিকে যদি কেউ বেরিয়ে যাওয়ার চেষ্টা করে বাইক নিয়ে, তাহলে সে সোজা বেরিয়ে এখান থেকে 250 মিটার দূরে 250 থেকে 300 মিটার দূরে যশোর রোডে সে বাইক নিয়ে অনায়াসে উঠে যেতে পারে। অন্যদিকে আরও একটি রুট, যে রুটটি বারবার তদন্তকারী আধিকারিকদের ভাবাচ্ছে, সেটি হচ্ছে ঘটনা ঘটানোর পর এই সোজা গেলে হচ্ছে চন্দ্রনাথের ফ্ল্যাট
চন্দ্রনাথের ফ্ল্যাটের দিকে যাওয়ার পথে হাতের বাঁ দিকে আরো একটি গলি রয়েছে, সেই গলি দিয়ে গেলেও যশোর রোডে উঠে যায়, বা ডান দিকে যদি বেরিয়ে যাওয়া যায় ভেতর দিয়ে চলে যাওয়া যায় হচ্ছে নিউ টাউন রাজারহাটের দিকে। আর এই রুটটা ব্যবহার করা হয়ে থাকতে পারে কারণ আর একটা কারণে ভাবাচ্ছে, সেটি হচ্ছে ঘটনাস্থল থেকে 100 মিটার দূরে কিন্তু এখনো পর্যন্ত বুলেটের খোল পড়ে রয়েছে। তাহলে এই জায়গাটা তদন্তকারী আধিকারিকদের এই বিষয়টি ভাবাচ্ছে, তাহলে কি ঘটনা ঘটানোর পর অর্থাৎ চন্দ্রনাথকে খুন করার পর তারা যখন পালিয়ে যাচ্ছিলেন তখন কি তাহলে তারা কি ব্ল্যাঙ্ক ফায়ার করলেন, এই কারণে কি এখানে বুলেটের খোল পড়ে রয়েছে, এই বিষয়টি কিন্তু তদন্তকারী আধিকারিকদের ভাবাচ্ছে। সেক্ষেত্রে এখান থেকে গলি থেকে এই যে রাস্তা, এই দোহারিয়ার এই রাস্তা থেকে বেরোনোর বেশ কয়েকটি রুট রয়েছে। সেক্ষেত্রে দুটো রুট যেমনটা বলছিলাম যে সরাসরি ওঠা যেতে পারে হচ্ছে যশোর রোডে ওঠার পরে বাদিক গেলে বা মধ্যমগ্রাম মোড় থেকে টুয়ার্ডস কল্যাণী এক্সপ্রেস হয়ে চলে যাওয়া যেতে পারে নদিয়ার দিকে, বা কল্যাণী এক্সপ্রেস হয়ে বাদিক গেলে সোজা চলে যাওয়া যেতে পারে বেলঘড়িয়া এক্সপ্রেস হয়ে ডানকুনির দিকে বা দক্ষিণেশ্বর দিকে চলে যাওয়া যেতে পারে। অন্য একটি রুট যাচ্ছে যশোর রোডে উঠে বাদিকে বেরোলে সেই রাস্তা চলে যাচ্ছে সোজা চলে যাচ্ছে হচ্ছে এয়ারপোর্ট দিকে, এয়ারপোর্ট থেকেও কিন্তু বেলঘড়িয়া এক্সপ্রেস ধরা যেতে পারে। অন্যদিকে বারাসাতের দিকে গেলে বারাসাত থেকে কিন্তু ইজি খুব সহজেই আমডাঙ্গা হয়ে কৃষ্ণনগর নদিয়া এদিকে চলে যাওয়া যেতে পারে রানাঘাটের দিকে, অন্যদিকে চলে যাওয়া যেতে পারে সীমান্তবর্তী দুটি জায়গা, একটি হচ্ছে বনগা বা বসিরহাট। একেবারে আমি ঠিক বলছো তুমি, এক একটা রুট যেভাবে বলছিলে তাতে পালানোর ছক আগে থেকে করে রেখেছিল, ঠিক যেভাবে কিভাবে রাস্তার মুখেই আটকে দেওয়া হবে এসইউভি গাড়িকে, এই সাদা গাড়ি কিভাবে আটকাবে চন্দ্রনাথের গাড়িকে, সেটাও যেরকম আততায়ীরা ভেবে রেখেছিলেন। জিয়াউলের কাছ থেকে জানতে চাইবো, জিয়াউল একেবারে বাড়ি থেকে ফ্ল্যাট থেকে 50 মিটারের দূরত্বের মধ্যে কোথাও গিয়ে 8 ঘাট বেঁধে রাখা হয়েছিল, রেকি করা হয়েছিল, 3:57 থেকে আততায়ীরা ওয়েটও করছিলেন। ये देखिए इनको जो देख रहे हैं आप, ये उनके भाई के साथ आए हैं और सभी की आंखों में आंसू है। একদম দেখো, তার কারণ একেবারে অর্থাৎ দোহারিয়া অর্থাৎ যশোর রোডের উপরে দোহারিয়া, সেখান থেকে মাত্র 700 মিটার দূরেই 500 মিটার দূরেই কিন্তু এই একেবারে চন্দ্রনাথ রথের সেখানে কিন্তু বাড়ি, এবং সেই বাড়ির ঠিক 50 মিটার আগেই কিন্তু তাকে সেখানে গুলি করা হয়। অর্থাৎ আততায়ীরা সেখানে বসেছিলেন এবং যে সাদা গাড়ির কালো কাজ দেওয়া গাড়ি, ফলে চন্দ্রনাথ কোথায় বসে রয়েছে সেটাও কিন্তু নিশ্চিত করেন এই আততায়ীরা। এবং অনেক আগে থেকে কিন্তু সেখানে রেকি করে সেখানে ছিলেন, তার কারণ কখন তিনি ঢুকবেন, অর্থাৎ যে 10:20 নাগাদ যিনি ঢুকলেন, এটা কিন্তু একেবারে তারা নিশ্চিত ছিলেন যে অর্থাৎ এই গাড়িতে এই সময় কিন্তু আসবেন। এবং চন্দ্রনাথ এটাও জানা যাচ্ছে যে মেদিনীপুরে বাড়ি হলেও তিনি কিন্তু মাঝে সাঝে কিন্তু এখানে আসতেন এবং সবসময় এখানে থাকতেন না, ফলে কালকে যে তিনি এখানে আসবেন সেটাও কিন্তু দুষ্কৃতীরা আগে থেকে জানতে পেরেছিল, এবং জানার পরেই তারা কিন্তু সেখানে ওত পেতে বসেছিলেন। এবং তুমি যেমনটি বলছিলে প্রায় 3টের পর থেকে তারা কিন্তু এলাকায় রেকি করেছে, তার কারণ অত্যন্ত জনবহুল এলাকা এই দোহারিয়া এলাকা, মধ্যমগ্রাম থেকে বারাসাত, মধ্যমগ্রাম থেকে একেবারে এয়ারপোর্ট প্রায় 4 কিলোমিটার রাস্তায়, সেখানে প্রায় 100-র বেশি কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে। এই ধরনের একটা হাই সিকিউরিটি জোন এবং সবসময় জনবহুল এলাকা, সেখানেই কিন্তু আততায়ীরা বেছে নেয়, তার কারণ ওই যে অর্থাৎ দোহারিয়া থেকে 700 মিটারের মধ্যে তার বাড়ি, এবং সেই বাড়িটা যে জায়গাটা আততায়ীরা বসেছিল অন্ধকারে ছিল, কিছুটা হলেও সেখানে অন্ধকার, অর্থাৎ যে লাইট পোস্ট, সেই লাইট পোস্ট বেশ কয়েকটি লাইট পোস্ট কিন্তু অন্ধকার ছিল, ফলে সেই জায়গাটায় আগে থেকে কিন্তু তারা ওত পেতে বসেছিলেন। এবং যে 4 চাকা গাড়ি, যখন স্করপিও গাড়ি ঢোকে এবং তার আগেই এই স্করপিও গাড়িতে সামনেই কিন্তু এই 4 চাকা গাড়িটি কিন্তু আটকে দেয়, এবং তারপরে সেখান থেকে এলো পাতাড়ি প্রায় 12 থেকে 16 রাউন্ড কিন্তু গুলি চালায়, এবং গুলি চালানোর পরে কিন্তু একেবারে মৃত্যু নিশ্চিত করার পরে কিন্তু তারা বাইকে করে সেখান থেকে চম্পট দেয়। এবং তোমাকে এটাও জানিয়ে রাখবো, তার কারণ তারা এই দুষ্কৃতীরা অলিগলি, মধ্যমগ্রামের অলিগলি রাস্তা কিন্তু তারা চিনতেন, তার কারণ দোহারিয়া থেকে যে রাস্তা ঘটনাস্থল চন্দ্রনাথের বাড়ি, ফলে সেটা কিছুটা হলেও গলি রাস্তা, ফলে সেই গলি রাস্তা কিন্তু তারা চিনতেন, এবং তারা সেই গলি রাস্তা ঘটনা ঘটানোর পরে তারা সেখান থেকে একেবারে দোহারিয়া, একেবারে শুধু রাস্তা চেনা, একেবারে 8 ঘাট কষে আসা সেটুকুই নয়,